বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস সহজ ছিল না। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের 30 লক্ষাধিক মানুষ, নির্যাতিত হয়েছেন প্রায় 5 লক্ষ নারী। স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তার যাত্রা শুরু করে 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ষড়যন্ত্রকারীরা স্বাধীন বাংলাদেশের এই 4টি স্তম্ভকে ধ্বংস করার চক্রান্ত শুরু করে। ষড়যন্ত্রকারীরা যথেষ্ট সফল। গত 5 দশকে তার প্রমাণ আমরা আজ সচক্ষেই দেখেছি। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে 1977 সালে 5ম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান মুছে ফেলে। হুসাইন মোহাম্মদ এরশাদ 1988 সালে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করে। 2010 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে এবং ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের একটি মৌলিক মতবাদ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করে। কিন্তু বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা কেবল শব্দ হয়ে রয়ে গেছে, এর বাস্তব প্রয়োগ পরিলক্ষিত হয়নি। সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত করা হয় সকল ধর্মের অনুসারী ও নিধার্মিকদের সম অধিকার নিশ্চিতকরণের উদ্দেশ্যে, যেন রাষ্ট্র কোনো বিশেষ ধর্মগোষ্ঠীর প্রতি আনুকূল্য প্রদর্শন না করে। কিন্তু আজ বাংলাদেশের সংখ্যালঘুদের এমনই অবস্থা, তাদের উপর নৃশংস সাম্প্রদায়িক হামলা চালানোর অজুহাত তৈরিতে সামান্য ফেসবুক পোস্টই যথেষ্ট। বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়ায় 2017 সালের 10ই নভেম্বর হিন্দু পল্লীতে হামলা চালানো হয়। হামলায় 20টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকের বাড়ি আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। হামলার শিকার পরিবারগুলো পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কথিত একটি পোস্ট শেয়ার করেছেন, যার দ্বারা ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে। এই কথিত ফেসবুক পোস্টের কথা জানাজানি হয় 28 অক্টোবর 2017। এরপর থেকেই পাগলাপীর ঠাকুরপাড়া ও তার পার্শ্ববর্তী মমিনপুর সহ গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করতে শুরু করে। 6 নভেম্বর টিটু রায়কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। তা সত্ত্বেও উত্তেজনা প্রশমিত হয়নি। 10ই নভেম্বর অর্থাৎ পোস্টের খবর জানাজানি হওয়ার প্রায় 2 সপ্তাহ পর ঠাকুরপাড়ার নিরীহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করা হয়। কথিত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয় 19 অক্টোবর এবং 28 অক্টোবর থেকে ক্রমেই এই বিতর্কিত পোস্টের কথা পাগলাপীর ও মমিনপুরে প্রচার চালিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের খেপিয়ে তোলা হয়। গ্রামের সাধারণ মুসলমানদের অনেকেই জানতেন না ফেসবুক কি বা ফেসবুক স্ট্যাটাসই বা কি। তারা কেবল জানতেন ঠাকুরপাড়ার হিন্দু যুবক টিটু রায় তাদের ইসলাম ধর্মকে কটূক্তি করেছে, যার শাস্তিস্বরূপ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। টিটু রায়ের কথিত ফেসবুক পোস্টের কথা কিভাবে হাজার মানুষের দৃষ্টিগোচর হলো? কিভাবেই বা একটি সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি গোটা গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো? সর্বশান্ত করে দেওয়া হলো 15টি সংখ্যালঘু পরিবারকে। শুরু থেকে ঘটনার প্রেক্ষাপট অনুসন্ধান করা যাক। টিটু রায়ের কথিত ফেসবুক পোস্টের কথা প্রকাশ্যে আসতেই মমিনপুর ও পাগলাপীরের জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি ও ওলামা লীগের নেতাকর্মীরা মাঠে নামে। ঘটনার পর পুলিশের অনুসন্ধানে কয়েকটি নাম উঠে এসেছে, যারা এই গোটা ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। এরা হলেন ওলামা লীগ নেতা মাওলানা এনামুল হক মাজেদি, রংপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ফজলার রহমান ও তার স্ত্রী, জাতীয় পার্টি থেকে নির্বাচিত মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া জামায়াতে ইসলামী নেতা সিরাজুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী রাজু আহমেদ, বিএনপি নেতা মাসুদ রানা প্রমুখ। অত্র এলাকা যেটা মসজিদ আছে, মসজিদের সভাপতি সেক্রেটারিকে উনি দাওয়াত করছিল, করে বলছিল আমার মুসলমানের ওপর যে হামলা চালাইছে হিন্দু, একে মানববন্ধন করতে যাব, তোমরা সবাই বাইরে আসো।
মানববন্ধন করতে যাবে, ওর ট্রলি নেছে, ওর নিজের গাড়ি আছে, ভাড়ার গাড়ি আছে, মানুষজনকে সঙ্গে নিয়ে ওর ওখানে সামনে গেছে। ও তো জাতীয় পার্টি করে, জাতীয় পার্টির যত লোক ছিল সব লোকেই ওনার সঙ্গে মানে ইনভলভ হয়েছে, এবং কিছু এই মৌলবি যারা মানে বিভিন্নভাবে প্রক্রিয়াভাবে যে তৈরি করছে তারাও সেখানে জড়িত ছিল। এদের নেতৃত্বে প্রথমে বিতর্কিত পোস্টের স্ক্রিনশট, পোস্টার ও লিফলেট ছাপিয়ে গ্রাম জুড়ে বিলি করা হয়। এরপর টানা কয়েকদিন মাইকিং করে এই ঘটনা সম্বন্ধে সবাইকে অবগত করা হয় এবং শুক্রবারে জুম্মার দিনের সমস্ত মুসলমানদেরকে একত্রিত হয়ে টিটুর ফাঁসির দাবিতে মিছিল করতে আহ্বান জানানো হয়। সাম্প্রদায়িক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য মাইক ভাড়া করা হয় শামসুল আলমের মালিকানাধীন আজিজ মাইক থেকে। মাইকিং এর কাজটি করে দোকানটির কর্মচারী বাবু। মাইকিংটা করছি তো আমি নিজেই। আমার ওখানে লেখা ছিল যে টিটু রায়ের ফাঁসির দাবিতে আজ না বাদ জোহর পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এক বিশাল আলোচনার আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত। যে মসজিদ কমিটির লোকজন নাম কি? নাম হচ্ছে আপনার আমার কাছে মাইক নিতে আসছিল ওই যে স্বপন ইলেকট্রনিক্স, হ্যাঁ, নিয়ে আসে আমার কাছ থেকে মাইক, আর ইদ্রিস আলী জিহাদি, এরাই দুজন আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরপাড়ায় হামলার দিন কয়েক হাজার লোককে জড়ো করা হয়েছিল, যাদের অধিকাংশই মাদ্রাসা ছাত্র। এত বিপুল সংখ্যক লোক জড়ো করার পিছনে হাত ছিল রংপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ফজলার রহমানের। হামলার 3 দিন আগেই ফজলার রহমান নিজ বাড়িসহ তার মালিকানাধীন ইটের ভাটা ও পেট্রোল পাম্পে লোক জড়ো করে রাখে। এতে আর্থিক পৃষ্ঠপোষকতায় জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা যুক্ত ছিল। 10ই নভেম্বর হামলার আগে 5ই নভেম্বর থেকে প্রায় প্রতিদিনই টিটু রায়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে সেখানে পুলিশের কর্তাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এসব মিছিলে জামায়াত নেতা সিরাজুল ইসলাম, ওলামা লীগ নেতা মাজেদি সহ জামায়াতের বহু নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিটু রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয় 6ই নভেম্বর। মামলাটি করেন মমিনপুরের জনৈক ব্যবসায়ী রাজু আহমেদ। 13ই নভেম্বর নীলফামারী থেকে টিটু রায়কে আটক করে পুলিশ। 15ই নভেম্বর আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। টিটু রায়ের পক্ষের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে 23 জুলাই 2018-তে আদালত টিটু রায়ের বিরুদ্ধে ধর্ম অবমাননার যথোপযুক্ত তথ্য প্রমাণ না পেয়ে তাকে 6 মাসের জামিন দেন। বর্তমানে এই নিরপরাধ টিটু রায় ও তার পরিবার কোথায় আছেন সে সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। যে ফেসবুক আইডি থেকে আলোচিত পোস্টটি দেওয়া হয়েছিল তার আইডি নাম ছিল এমডি টিটু, অথচ টিটুর পুরো নাম টিটু রায়। আইডিটি খোলা হয়েছিল 2017 সালের সেপ্টেম্বর মাসে এবং তারপরের মাসের 19 তারিখে বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়। মোহাম্মদ টিটু নামে খোলা আইডিটির প্রোফাইল পিকচারে টিটু রায়ের ছবি ছিল। এখানে উল্লেখযোগ্য বিষয়টি হলো এমটি টিটু নামক আইডি থেকে কোনো স্ট্যাটাস লেখা হয়নি কিংবা কোনো ছবিও পোস্ট করা হয়নি। সেখান থেকে অন্য একজন ব্যক্তির লেখা পোস্ট শেয়ার করা হয়েছে মাত্র। যে ব্যক্তির লেখা পোস্ট শেয়ার করা হয়েছে তার নাম মাওলানা আসাদুল্লাহ হামিদি। তিনি খুলনার একজন জামায়াতে ইসলামী নেতা। হামিদিকে যখন প্রশ্ন করা হয় কেন তিনি এমন একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেছেন, তখন তিনি বললেন, রাকেশ মণ্ডল নামক এক জনৈক ব্যক্তির পোস্টকে নিন্দা জানিয়ে তিনি ওই পোস্টটি লেখেন। সেটাকে আমি শুধু ওই ছবিটা নিয়ে আমার ভাষায় আমি লেখি। যদিও রাকেশ মণ্ডল নামক আইডিটি কে চালান বা ওই আইডিটি আদৌ রিয়েল নাকি ফেক আইডি তা জানা সম্ভব হয়নি এবং তদন্তকারীরাও তা জানার প্রয়োজন বোধ করেননি। এখন প্রশ্ন হচ্ছে, মাওলানা হামিদি যদি প্রতিবাদ স্বরূপ পোস্টটি শেয়ার করে থাকেন, তবে এমডি টিটু বা মোহাম্মদ টিটু থেকে তারই পোস্ট শেয়ার করলে সেটি কিভাবে ইসলাম ধর্ম অপমাননা বলে ধরা যায়? একই কথা হামিদি বললে সেটা প্রতিবাদ আর টিটু রায় বললে সেটা অপমাননা কিভাবে?
যদি মোহাম্মদ টিটু থেকে করা পোস্টের জন্য টিটু রায় দোষী সাব্যস্ত হয়, তবে মাওলানা হামিদিও একই দোষে দুষ্ট। কিন্তু হামিদির বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ তোলা হয়েছে বলে জানা যায়নি। টিটু রায়ের মা, ভাই, সহপাঠী ও গ্রামবাসীরা জানান তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না। প্রাইমারি স্কুলের গণ্ডিও পার করতে পারেননি। তিনি ফেসবুক চালাতেন বলেও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের কেউ জানতেন না। তার পক্ষে ফেসবুক চালানো সম্ভব নয় বলেই ধারণা তাদের। এছাড়া টিটু রায় দীর্ঘ 7 বছর যাবৎ বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ বসবাস করতেন। এই 7 বছরে তিনি একবারের জন্যও নিজ গৃহে আসেননি। অথচ সাইবার ক্রাইম থেকে জানানো হয় আলোচ্য বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছে রংপুরের গঙ্গাছড়া থেকে। সুতরাং এমডি টিটু বা মোহাম্মদ টিটু নামক ফেসবুক আইডির মালিক যে টিটু রায় নন, সে বিষয়ে আর কোনো প্রকার সন্দেহেরই অবকাশ থাকে না। যে ফেসবুককে কেন্দ্র করে উত্তেজনাটা তৈরি হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে এই ফেসবুকটির বয়স ছিল মাত্র 3 মাস। এটা যে একটি ফেক আইডি, বিভিন্ন পূর্বের অনুসন্ধানে আমরা দেখতে পেরেছি যে এই সকল দাঙ্গার পিছনে কিছু স্থানীয় রাজনীতি কাজ করে। অভিযুক্ত হলো টিটু রয়, কিন্তু ফেসবুক আইডি ছিল মোহাম্মদ টিটু। সেক্ষেত্রে এই জিনিসটা তার মাধ্যমেই হয়েছে নাকি অন্য কেউ করেছে, সে আদৌ ফেসবুক চালাতে পারে কিনা, এই বিষয়টা তো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে প্রশ্ন জাগে, কেন টিটু রায়কেই টার্গেট করল স্বার্থান্বেষী সাম্প্রদায়িক কুচক্রী মহল? এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে আরও লোমহর্ষক ও হতবাক করা সব তথ্য বেরিয়ে আসতে থাকে। টিটু রায়ের ছোট ভাই বিপুল রায় জানান, বছর 7 আগে হতদরিদ্র টিটু রায় একটি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ মেটাতে তারই পার্শ্ববর্তী এক মুসলিম পরিবার থেকে বেশ কিছু টাকা ধার করে, কিন্তু চেষ্টা করেও সেই টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এরপর 7 বছরেও সে আর নিজ গৃহে ফেরেননি। টিটু নারায়ণগঞ্জে থাকেন এবং কবিরাজি করে পেট চালান বলে জানেন তারা। যে পরিবারটি থেকে টিটু রায় টাকা ধার করে গ্রাম ছেড়ে পলায়ন করেন, সেই প্রভাবশালী পরিবারটির একটি ছেলে প্রতিশোধ পরায়ণ হয়ে 2015 সালে টিটু রায়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করে বিয়ে করে। আলোচ্য হামলার ঘটনার কয়েক মাস আগেই মেয়েটি একটি সন্তানের জন্ম দেন বলে জানান বিপুল রায়। এমন একটি ঘটনার পরেও হতদরিদ্র নিরীহ টিটু রায়ের পরিবার পারেনি ওই প্রভাবশালীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। প্রতিবেশীরাও এগিয়ে আসেনি। টিটুর ভাই বিপুল রায়ের ধারণা, ওই প্রভাবশালীরাই পরিকল্পনা মাফিক তার দাদাকে ফাঁসিয়েছে, যার সুযোগ নিয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে উগ্র সাম্প্রদায়িক, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। 10 নভেম্বর 2017 শুক্রবার জুম্মার নামাজের পর মাওলানা এনামুল হক মাজেদি সহ স্থানীয় রাজনৈতিক নেতাদের নেতৃত্বে প্রায় 30,000 মানুষকে জড়ো করে সহিংস বিক্ষোভ শুরু করা হয়। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এদেরই একটি অংশ গিয়ে হামলা করে ঠাকুরপাড়ার নিরীহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে। এর আগে হাজার হাজার মানুষ গ্রামের দিকে আসছে শুনেই জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায় নিরীহ হিন্দু ধর্মাবলম্বীরা। হামলাকারীরা হিন্দু গ্রামটিতে প্রবেশ করে গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর আগে ঘরে ঢুকে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এমনকি গৃহপালিত পশু পাখিও লুট করা হয়। হামলাকারীদের হাতে পেট্রোলের কন্টেনার ছিল, যা প্রকৌশলী ফজলার রহমান তার পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করা বলে ধারণা করা যায়। সুতরাং এই হামলা ও আগুন লাগানোর ঘটনা পূর্ব পরিকল্পিত তা বলাই বাহুল্য। এই হামলার ঘটনায় সর্বস্ব হারান সুধীর রায়, অমূল্য, বিধান, কৌশল, কুলিন, ক্ষীরোদ, দীনেশ রায় সহ প্রায় 20টি হিন্দু পরিবার। আগুনে টিটু রায়ের 3টি ঘর ছাড়াও সুধীর রায়ের 6টি ঘর, অমূল্য রায়ের 2টি ঘর, বিধান রায়ের 2টি ঘর, কৌশল্য রায়ের 2টি, কুলিন রায়ের 1টি, দীনেশ রায়ের 1টি, ক্ষীরোদ রায়ের 1টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমনি গান্দা উঠে শুনি যে ওরা ইয়া করবে। আমার টিনের ডাঙ্গা আছে, টিন ভাঙ্গি গুঁড়ে করেছে, আগুন লাগিয়ে দেওয়া। তখন আমি ভয়ে তার সাথে কপাট খুলে আমি একটা দৌড় মারছি। মানববন্ধন মাইকিং এরা করছে যখন, তাহলে প্রশাসনের নিশ্চয়ই এটা কানে কিছু না কোনোভাবে যাওয়ার উচিত বা কথা, কিন্তু প্রশাসন এখানে নীরব
ভূমিকা পালন করলো কেন? কোনো প্রশাসনের লোক দিল না, কেন ব্যবস্থা নিল না, এটাই আমার প্রশ্ন। এবং এই প্রশ্নের কারণে আমাদের সন্দেহ হয় যে কেন এই ঘটনাটা ঘটলো, এই প্রশাসনকে এর জবাব দিতে হবে। দৌড় দিয়ে আবার বাড়ির দিকে আসলো, আসার পরে আমার গোডাউনটা মার করলো, টিনের বেড়া সব ভাঙিয়ে দিল, ঘর আগুন লাগিয়ে দিল। হ্যাঁ, আর আমার বাড়ির পিছনে বেড়া দিলে সব শেষ করে দিল। দরজাটা লাগার জন্য যাচ্ছি, ওই মুহূর্তে লাঠি দিয়ে ঢিল মারছে, আমার এই জায়গায় এসে লাগছে। লড়াই তকবীর আল্লাহু আকবার ভ্যানে মারছিল, মাইকে অনেক মানে স্লোগান টানে। আমার ছেলে বাবা 5-7 বছর হতে ঢাকায় থাকে, কোনো খোঁজ খবর নেয় না। আমার তো ঋণ আছে চারিপাশে, আমি ঢাকায় চলে যাই, তাই তো ঋণ শোধ করে নেই বলে। ব্র্যাক স্কুল ছিল আগে, যে ওই ব্র্যাক স্কুলে একই সঙ্গে লেখাপড়া করছি। তারপর আমি তো বেড়ায় ক্লাস 6-এ ভর্তি হলাম, আর ও লেখাপড়া করেনি। এখন পুলিশ এখানে আসছে, এখন আমরা তো জানি কিছু হবে না, আমাদের নিরাপত্তা আছে, তবুও যে দেখছি মিছিল 2টা-2:30টার ওই দিক, কিন্তু আমরা অতটা করিনি। কিন্তু অনেকগুলো মানুষ দেখে, আমরা তো মহিলা মানুষ, ভয়ে তো থাকতে পারে আমাদের, কিন্তু আমরা সেই নিরাপত্তা অনুযায়ী আমরা এই দিক দিয়ে গেছি আর কি। তা আমরা যে জানি না এত জ্বালাপোড়া হবে, কিন্তু আমরা কি বলবো, আমি দোষ তো আমরা আর করি নাই, যে দোষ করছে তাকে যা করার তাই করবে, আমাদের অযথা করবে কিসের জন্য? আজকে তো সবাই আমরা দুর্ভোগ ভুগতেছি, একজনের জন্য সবাই দুর্ভোগ ভুগতেছি, গোটা হিন্দু জাতি আমরা আতঙ্কেই আছি। বোতলত একটা করে বোতল আসলো, বোতলত তেল আসলো, ওইটা মারি দিয়ে দিলে আগুন লাগে। বয়স্ক মানুষও আসলো, টুপি মাথার দেওয়া আসলো। ছোট ছোট মসজিদে যে ছাওয়াগুলো আছে টুপি পরা, সেগুলো আগে লাগিয়ে দিছে, বলে বের করো এটা জিনিস ওটা জিনিস। আর বড় বড় লোকের হাতে ছিল লাঠি। পুলিশ প্রতিরোধ করে না তুললে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হতো বলেই মত এলাকাবাসীর। তবে তারা আরো মনে করে, শুরু থেকে প্রশাসন তৎপর হলে কোনো সহিংসতার ঘটনাই ঘটত না। কারণ হামলার আগে প্রত্যেকটি মিছিলেই পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উগ্রপন্থী জামায়াত নেতাদের মিছিলে অনুমতি দেওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। 2 সপ্তাহ ধরে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা হলো, সেখানেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে যায়। এছাড়া কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন দেওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই নৃশংস হামলার ঘটনায় মোট 3টি মামলায় কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হলেও গ্রেফতার করা হয় মাত্র 130 জনকে, যাদের সকলেই আজ জামিনে মুক্ত। হামলার মূল চক্রান্তকারীদের আজও ধরতে পারেনি পুলিশ। অন্যদিকে নিরপরাধ টিটু রায় ও তার পরিবার এখন কোথায় আছে সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। টিটুর হতভাগ্য মেয়েটি কেমন আছে তার খোঁজও কেউ নেয়নি। স্মরণকালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলোর মধ্যে তেমন কোনো বৈসাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটি ঘটনার প্রেক্ষাপট ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এবং হামলার প্রক্রিয়াও অভিন্ন। তা সত্ত্বেও বারংবার প্রশাসন এসব হামলা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে কেন, কিভাবে? গত 10 বছরে ক্রমাগত একই রকম হামলা সংঘটিত হওয়ার পরেও এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়নি। প্রশাসন, সরকার, জনপ্রতিনিধি কেউই সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো বন্ধে যথেষ্ট আন্তরিক নয়। সরকার যদি যথেষ্ট গুরুত্ব দিত, বিচার বিভাগ যদি দোষীদের যথোপযুক্ত বিচারের সম্মুখীন করত, প্রশাসন যদি আরো সক্রিয় হতো, তবে হয়তো আমাদের এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে হতো না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে উগ্র সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা কি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি নয়? তা কি বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশের 4টি স্তম্ভের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন নয়? মাঠ পর্যায়ের রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত যেভাবে সাম্প্রদায়িকতা ফুলে ফেপে উঠেছে, তাতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার নীতি আজ বিলুপ্তির পথে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে কেনা বাংলাদেশ কি আবারও পাকিস্তানের পথে যাচ্ছে? 30 লক্ষ শহীদের রক্ত কি বৃথা যাবে? নাকি বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে 52-র মতো, 69-এর মতো, 71-এর মতো?